প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো আমি তোমাদের মইদুল স্যার। আমি এই চ্যানেলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। কখনো ইন্ডিয়ান পলিটি, কখনো বা আন্তর্জাতিক সম্পর্ক, কখনো বা পলিটিক্যাল থিওরি, কখনো বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, কখনো বা সোসিওলজি অ্যান্ড পলিটিক্স, বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী যারা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি লেভেলে আছো তাদের জন্য, যারা WBCS দিচ্ছ, যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবে, তাদের প্রত্যেকেরই কিন্তু এই জায়গাটা কাজে লাগবে। এবং আমরা যারা ভারতীয় নাগরিক তাদেরও এই বিষয়টা জেনে রাখা খুব ভালো। বিষয়টা হচ্ছে, থাম্বনেল দেখেই তোমরা অলরেডি বুঝে গেছো, সেটা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক। দেখো, ভারত বাংলাদেশের সম্পর্ক এইটার উপরে কথা বলার মধ্যে আমি প্রথমেই বলে নিই, আমি দুটো ভিডিও করব। প্রথম পার্টে ভারত বাংলাদেশের একদম ভারতের স্বাধীনতা থেকে আর 2024 সাল পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্ক কেমন অবস্থায় আছে, কখন কিভাবে পরিবর্তন হয়েছিল। এইটা একটা আমাদের বিদেশি বাইরের দেশ হলেও বাংলাদেশ আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, এবং এই প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ বন্ধুত্ব সুলভ রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন ছিল এটা আমাদের জেনে রাখা দরকার। এটা নিয়ে আজকে কথা বলবো। আর ঠিক পরের ভিডিওতে আমি আলোচনা করব এই দুই দেশের সম্পর্কের মধ্যে বিরোধের কারণগুলো ঠিক কী কী। এই পার্টটা আমি দ্বিতীয় ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলে নিই, আর বেশি কথা না বলে একেবারে শুরুতে চলে যাই, একেবারে শুরু করি, মূল পয়েন্টে চলে যাই। দেখো, ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলার আগে একটা দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে আগে জানতে হবে যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ভারতের ভূমিকা ঠিক কতটা ছিল, কেমন ছিল। এই ভারতের ভূমিকা কতটা ছিল, কেমন ছিল, তার উপরে কিন্তু পরবর্তীকালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা অনেকটা নির্ভরশীল। এটা আমি যখন আলোচনা করব, আলোচনার মধ্য দিয়ে সবটা পরপর বলে যাব। দেখো, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিনটে দেশ আসলে একটা সময়ে ভারতবর্ষ ছিল, এটা আমরা জানি। 1947 সালে 14ই আগস্ট, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিনের ঠিক আগের দিনে ধর্মকে কেন্দ্র করে ভারত ভেঙে পাকিস্তান তৈরি হয়, এবং ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করে। এবং তার ঠিক অনেকটা পরে, অর্থাৎ 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তান ভেঙে বাংলাদেশ তৈরি হয়। এখন ভারত ভেঙে যখন পাকিস্তান তৈরি হয়েছিল, এই পাকিস্তান তৈরি হওয়ার দিন থেকে আজ পর্যন্ত আমরা জানি যে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক একেবারে সাপে নেউলে। কোনো সময়ই কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক খুব একটা ভালো পর্যায়ে ছিল না। অর্থাৎ আমরা ভারতীয়রা জানি যে পাকিস্তান ভারতের শত্রু একটা দেশ। এইবারে আমরা দেখব যে এই বাংলাদেশ কিভাবে স্বাধীন হচ্ছে। 60-এর দশকে, বিংশ শতাব্দীর 60-এর দশকে, অর্থাৎ 1965-64 এরকম একটা সময়ে, 60-এর দশকের মাঝামাঝি সময়ে, বিংশ শতকের 60-এর দশকের মাঝামাঝি সময়ে পাকিস্তান ঘোষণা করলো যে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু। কিন্তু তৎকালীন পূর্ব পাকিস্তান, এখন যেটাকে আমরা বাংলাদেশ বলছি, সেখানে বেশিরভাগ মানুষ কথা বলতো বাংলা ভাষায়। এবং এই পূর্ব বাংলার মানুষরা, তারা রীতিমতো প্রতিবাদ জানালো যে আমাদের বাংলা ভাষাকেই সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি জানাতে হবে। এবং এই দাবি নিয়ে তারা কিন্তু মরণপণ আন্দোলন সংগ্রাম শুরু করলো। এবং এই সংগ্রামই শেষ পর্যন্ত 60-এর দশকের মাঝামাঝি থেকে পেরিয়ে 70-এর দশকে এসে স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল। এবং আমরা জানি যে পূর্ব পাকিস্তানের সংগ্রামী মানুষ তারপরে এই 70-এর দশকে শুধু ভাষা নয়, সার্বভৌম একটা রাষ্ট্র গঠনের দাবিতে সোচ্চার হয়ে ওঠে। এবং ঠিক এই সময়েতে, অর্থাৎ 1970 সালের 25শে মার্চ, তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের নির্দেশে সশস্ত্র পাকিস্তান সৈন্য তারা সংগ্রামী মানুষের উপর নির্বিচারে আক্রমণ চালায়। এবং সেই সময়ে ভাষা নিয়ে আন্দোলন করেছিল যে দল, অর্থাৎ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের প্রধান মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে। ব্যাস, এই গ্রেপ্তারের পরেই কিন্তু গোটা পূর্ব বাংলা জুড়ে একেবারে আগুনে ঘি ঢালার মতো আন্দোলন জ্বলন্ত আকার ধারণ করে। এর ফলে
সেই সময়েতে এই মুক্তিবাহিনী, যে মুক্তিবাহিনীর নেতৃত্বে আওয়ামী লীগ আন্দোলন চালাচ্ছিল, সেই মুক্তিবাহিনীকে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি ঘোষণা করলেন যে তাদেরকে সর্বতোভাবে ভারত সহযোগিতা করবে। এই ভারত সহযোগিতা করবে বাংলাদেশের মুক্তি আন্দোলনকে, এটা শুনেই পাকিস্তান ক্ষেপে গেল। খুব স্বাভাবিক, পাকিস্তান ক্ষেপে যাওয়ার কথা। আর কেন পূর্ব পাকিস্তানকে কেন ভারত সহযোগিতা করতে যাবে? কারণ এই অংশটার সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই ভালো ছিল, কিন্তু ভারতবর্ষের কাছে এটা একটা সুযোগ ছিল। আমরা জানি যে রাজনৈতিক ভাষায় একটা কথা আছে যে শত্রুর শত্রু আমার মিত্র। তাহলে পাকিস্তান যেহেতু ভারতের একেবারে চিরশত্রু, তাই সেই পাকিস্তানের একটা অংশ তারা স্বাধীন হতে চাইছে, স্বতন্ত্র রাষ্ট্র গঠন করতে চাইছে, এটা ভারত সহযোগিতা করবে, এটা খুব স্বাভাবিক। এবং যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী ঘোষণা করলেন যে আমরা সর্বতোভাবে পূর্ব বাংলার এই মুক্তি বাহিনীকে সর্বতোভাবে আমরা সহযোগিতা করব, তখন পাকিস্তান ক্ষেপে গিয়ে ওই বছরই ৩রা ডিসেম্বর ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এবং ভারতের সেনাবাহিনী মুক্তিবাহিনীর সঙ্গে যোগদান করলে খুব স্বাভাবিকভাবেই পাকিস্তানি সৈন্যবাহিনী দুর্বল হয়ে পড়ে এবং পূর্ব পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বলা বাহুল্য, ভারতীয় সৈন্যবাহিনীর কাছে পাকিস্তানি সৈন্যবাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়। এবং এই পরাজয়ের ফলেই 1971 সালের 16ই ডিসেম্বর পাকিস্তানি সৈন্যবাহিনী তারা আত্মসমর্পণ করে। এবং আত্মসমর্পণ করার পরে পূর্ব পাকিস্তান নিজেকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং ভারতই প্রথম একটি মুক্ত দেশ হিসাবে স্বীকৃতি জানায়। এবং এই নবজাত রাষ্ট্রটির নামই হচ্ছে বাংলাদেশ। একটা মুক্তিকামী জাতিকে স্বাধীনতা দিতে হবে, তাদের স্বাধীনতার ইচ্ছাকে দীর্ঘদিন ধরে দমিয়ে রাখা যায় না, এটা আমরা জানি। কিন্তু এটাও ঠিক, এটাও কোটি টাকার প্রশ্ন। ঠিক সেই মুহূর্তে যদি ভারতবর্ষ এই পূর্ব পাকিস্তানকে, তাদের মুক্তবাহিনীর টিমকে যদি সহযোগিতা না করত, তাহলে বাংলাদেশ, আজকের স্বাধীন বাংলাদেশ তৈরি কতটা হতো, এটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন আছে। আবারও বলি, হতো কিনা যথেষ্ট প্রশ্ন আছে। কারণ বলতে পারি না যে ভারতের সর্বত সহযোগিতার মধ্য দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাহলে সেটা বললে তৎকালীন বাংলাদেশের সংগ্রামী মানুষদেরকে অপমান করা হবে। তবে এটাও ঠিক, ভারতবর্ষের, আবারও বলি, এটাকে রিপিট করি, যে ভারতবর্ষের সহযোগিতা ছাড়া বাংলাদেশ স্বাধীন হতে পারত কি না, এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু আজও রয়েছে। যাই হোক, সদ্য স্বাধীন ভারতবর্ষের সদ্য স্বাধীন বাংলাদেশের নতুন দেশের প্রধানমন্ত্রী হলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। এইবারে বলে রাখি যে এই মুজিবুর রহমান অর্থাৎ তার দল আওয়ামী লীগ যতদিন বাংলাদেশকে শাসন করেছে, বাংলাদেশের সরকার গঠন করেছে, ততদিন কিন্তু ভারতের সঙ্গে এই আওয়ামী লীগের অর্থাৎ বাংলাদেশ সরকারের যথেষ্ট ভালো সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থেকেছে। এবং যখনই আমরা দেখেছি যে আওয়ামী লীগ বাদ দিয়ে অন্য কোনো দল বাংলাদেশের সরকার গঠন করেছে, তখনই বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা অনেকটাই তিক্ততার জায়গায় গেছে। এইবারে আমরা দেখব পরপর কোন কোন সময়ে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কটা ঠিক কেমন কেমন ছিল। দুই দেশের সম্পর্ক সেই সদ্য ভারতবর্ষের সহযোগিতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে মানে সম্পর্ক ভালো থাকবে, এটা খুব স্বাভাবিক। তাই দুই দেশের সম্পর্ক খুব ভালো, খুবই আন্তরিক, বন্ধুত্বের মতো। এবং প্রথম 1972 সালের মার্চ মাসে বাংলাদেশের সঙ্গে ভারতের এই দুই দেশের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়। এবং দুই দেশের সম্পর্ক ভালো থাকার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল যে দুই দেশের আদর্শগত মিল ছিল যথেষ্ট। কারণ দুই দেশেই গণতান্ত্রিক সরকার। বাংলাদেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছিল। যদিও ভারতবর্ষের সংবিধানের প্রথমে, মূল সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা না থাকলেও ভারতবর্ষের
কালচার, আচার আচরণের মধ্যে ধর্মনিরপেক্ষ বিষয়টা ছিল। পরবর্তীকালে আমরা জানি যে 1946 সালে 42তম সংবিধান সংশোধনের ফলে ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ কথাটা যোগ করা হয়েছে এবং দুই দেশই ছিল তৎকালীন পরিস্থিতিতে জোট নিরপেক্ষ আদর্শে আস্থাশীল। এর ফলে দুই দেশের মধ্যে পরস্পর বন্ধুর মতো একে অপরকে ভাবত এবং একে অপরকে সহযোগিতা করার একটা আশ্বাস দিয়েছিল এবং একে অপরের সহযোগিতা করার মধ্য দিয়েই কিন্তু চলছিল। কিন্তু এত ভালো সম্পর্ক খুব সহজে বেশি দিন টিকবে এটা হতে পারে না। ঠিক এর মধ্যেই বাংলাদেশের তৎকালীন সময়ের দারিদ্রতা, বেকারত্বা এবং ভোগ্যপণ্যের মূল্য যখন দিনের পর দিন বাড়ছিল, তখন এই বাংলাদেশের মানুষদেরকে ভাবানো হচ্ছিল আসলে বাংলাদেশের দারিদ্রতা, বেকারত্ব এবং ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে ভারতের শাসন এবং বাংলাদেশের উপরে ভারতের দাদাগিরি। এবং ক্রমশই এই ধারণাটা সাধারণ সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে দিনের পর দিন ঢুকিয়ে দেওয়া হচ্ছিল এবং দেশের মানুষকে এটা শেখানো হচ্ছিল, এটা ভাবানো হচ্ছিল যে ভারত অচিরেই বাংলাদেশকে তার নিজের উপনিবেশে পরিণত করবে। এবং এই ভাবনার পেছনে একটা বড় চক্রান্ত কাজ করছিল। এই ভাবনার পেছনে কাজ করছিল চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মদত। তারা কিন্তু বাংলাদেশের তৎকালীন মানুষের উপরে এর ভেতরে একটা সুরসুরি দেওয়া শুরু করে দিয়েছিল। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক এবং একটা বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রের উপরে ভারত একটা বড় রাষ্ট্র, তারা বড় দাদার মতো থাকবে, সব বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে, বাংলাদেশের কাছ থেকে সহযোগিতা নেবে, এটা যেন চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এবং এরকম একটা পরিস্থিতিতে খুব তাড়াতাড়ি 1975 সালে বাংলাদেশের মধ্যে একটা সামরিক অভ্যুত্থান ঘটে এবং এই সামরিক অভ্যুত্থান ঘটিয়ে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করা হয়, যার ফলে খুব স্বাভাবিকভাবেই নতুন সরকার গঠন করে জিয়াউর রহমান। তার সামরিক শাসনের প্রধান পদে তিনি অভিষিক্ত হন এবং ক্ষমতায় আসার পরেই জিয়াউর রহমান ক্রমশ যেটা করতেন, বেশি মাত্রায় ইসলামী মৌলবাদকে উস্কানি দিতে থাকলেন এবং দেশের মানুষকে তীব্র ভারত বিরোধী করে তুলতে শুরু করলেন। যাই হোক, আবারও আশার আলো যে 1996 সালে মুজিব কন্যা সে আওয়ামী লীগ তার ক্ষমতায় আসে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই ভারতের সঙ্গে আবারও বাংলাদেশের খুব ভালো সম্পর্ক তৈরি হয় এবং খুব ভালো সম্পর্ক তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই 1996 সালে গঙ্গার জল বন্টনকে কেন্দ্র করে উভয় দেশের মধ্যে ঐতিহাসিক জল বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় এবং ওই বছরেই বিদেশমন্ত্রী এবং পরবর্তী সময় ভারতের প্রধানমন্ত্রী আই.কে. গুজরাল তার সঙ্গে দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের সঙ্গে শর্তহীন বন্ধুত্ব স্থাপনের নীতি গ্রহণ করে বাংলাদেশ এবং এই নীতিটাকে আমরা গুজরাল ডক্ট্রিন নামে জানি। এই নীতিটা গুজরাল ডক্ট্রিন নামে পরিচিত। এবং ওই সময় ভারত বাংলাদেশের অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্কের মধ্যে যথেষ্ট উন্নতি ঘটে এবং ওই সময় আমরা দেখেছি, অর্থাৎ 1999 সালে ভারত বাংলাদেশের মধ্যে যাতে করে ভালো পরিষেবা চালু হয় যাতায়াতের জন্য, তার জন্য ভারত বাংলাদেশের মধ্যে বাস চলাচল শুরু হয়। 2000 সালে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হয় এবং ওই সময়েতেই দু দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক যাতে করে আরও বাড়ে তার জন্য সাপটা স্বাক্ষরিত হয়েছিল, অর্থাৎ সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। আবারও বলি, সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট, সংক্ষেপে যাকে আমরা সাপটা বলি, সাপটা স্বাক্ষরিত হয়েছিল এবং যার ফলস্বরূপ ভারত বাংলাদেশের বহু দ্রব্যের উপর থেকে শুল্ক হ্রাস করা হয়েছিল, তুলে নেওয়া হয়েছিল, যার ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যের অবস্থাটা কিন্তু আরও গতিশীল হয়েছিল, আরও সুন্দর হয়েছিল, আরও স্বচ্ছ হয়েছিল। তবে 2001 সালের নির্বাচনে শেখ হাসিনার সরকারের আবারও পতন ঘটে এবং বাংলাদেশের জাতীয় পার্টির নেতৃত্বে একটা জোট সরকার ক্ষমতায় আসে এবং এই জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে এই দুই দেশের মধ্যে সম্পর্কের আবারও অবনতি ঘটতে থাকে এবং আমরা দেখেছি যে মৌলবাদী শক্তি দেশের অভ্যন্তরে পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠে এবং ভারত বিরোধী শক্তিকে আরও জোরদার করতে থাকে। আমি আগেই বলেছি যে আওয়ামী লীগের নেতৃত্বে, সেটা মুজিবুর রহমান হোক
আর সেটা তার মেয়ে শেখ হাসিনা হোক, যখন ক্ষমতায় থেকেছে তখন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা খুব সুন্দর থেকেছে। যখনই অন্য সরকার ক্ষমতায় এসেছে তখনই কিন্তু সম্পর্কের অবনতি ঘটেছে। তবে 2008 সালের নির্বাচনে আবার শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে এবং তারপরে 2009 সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং হাসিনার সঙ্গে বৈঠক করে ওই বছরেই, মানে ঠিক ওর পরের বছরেই অর্থাৎ 2010 সালে শেখ হাসিনার সঙ্গে ভারতের তিনটে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। একটা হচ্ছে উভয় দেশ একসঙ্গে একযোগে সন্ত্রাসবাদের মোকাবিলা করবে, 2 নম্বর হচ্ছে পরস্পরের মধ্যে বন্দি প্রত্যর্পণ করবে এবং 3 নম্বর হচ্ছে উভয় দেশের মধ্যে সংগঠিত মাদক চোরাচালান ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং তারপরে আমরা দেখেছি যে 2010 সাল থেকে 2013 সালের মধ্যে ভারতবর্ষের মধ্যে বেশ কয়েকটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। তার মধ্যে যেগুলো আমরা উল্লেখ করব, যেমন ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত সুরক্ষা, ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নততর করা, ভারত বাংলাদেশ পাসপোর্ট ব্যবস্থা সরলীকরণ করা, পদ্মার উপর সেতু নির্মাণ, বাংলাদেশের উন্নয়নের পরিকাঠামো আরও শক্তিশালী করা, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রে কিন্তু ভারতের সহযোগিতা কম ছিল না, যথেষ্ট ছিল। এবং ভারত সেই সময়ে যাতে করে কম সুদে বাংলাদেশকে ঋণ দেওয়া যায় সেই ব্যবস্থাও করেছিল। সমস্যা হলো 2013 সাল থেকে 2013 সাল নাগাদ বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে প্রচণ্ডভাবে একটা অস্থিরতা চলছিল এবং আমরা জানি তখন মৌলবাদী জামাতে ইসলামী গোষ্ঠী তারা ধর্মঘট, হরতাল, হিংসা, এমনকি মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছিল সারা বাংলাদেশে এবং যার ফলে এই একটা অবনতি পরিস্থিতি গোটা বাংলাদেশকে গ্রাস করেছিল। এর মধ্যেই শেখ হাসিনা তিনি নির্বাচন ঘোষণা করলেন এবং এই নির্বাচন ঘোষণার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জামাত ঘনিষ্ঠ বিরোধী বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচন বানচাল করার ডাক দেন এবং 2014 সালের জানুয়ারি মাসে এই অস্থির পরিস্থিতিতে নির্বাচন সমাপ্ত হলে ভারতের উদ্বেগ বেড়ে যায়, কারণ ভারতের আশঙ্কা ছিল যে এই নির্বাচনের পর সরকার গড়া মাত্রই পশ্চিমের বিভিন্ন দেশ তারা কি করবে না, তারা এইটা প্রচার করবে যে শেখ হাসিনার সরকার একটা অগণতান্ত্রিক সরকার এবং এই সরকারের উপরে তারা নানা রকম বাধা নিষেধ আরোপ করতে শুরু করবে। যদিও আশার আলো, ভারতবর্ষ এই সময়ে কিন্তু যথেষ্টভাবে বাংলাদেশের পাশে ছিল এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ধারাবাহিকভাবে এই প্রসঙ্গে কথাবার্তা চালিয়ে গেছে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমের দেশগুলোকে বোঝাবার চেষ্টা করেছিল যে কট্টর মৌলবাদী জামাতেকে যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্রটা ধ্বংস হবে এবং বাংলাদেশের এই ধর্মনিরপেক্ষ চরিত্রটা ধ্বংস হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ব্যবস্থাটা ব্যাপকভাবে বিঘ্ন ঘটবে এবং এইটা শুধুমাত্র ভারতবর্ষের ক্ষতি নয়, এই ক্ষতিটা হবে গোটা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেই। এবং বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠীগুলো আরব দেশগুলো থেকে নিরন্তরভাবে অর্থ সাহায্য পেয়ে চলেছিল। তাই বাংলাদেশের মতো অর্থনৈতিকভাবে দুর্বল একটি রাষ্ট্র তাদের যদি ইসলামিক উগ্রপন্থার হাতে যদি তারা চলে যায় তাহলে যে ভয়াবহ পরিস্থিতি হবে সেই ভয়াবহ পরিস্থিতির কথাই কিন্তু ভারত বারে বারে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম দেশগুলোর কথা বা দেশগুলোকে নিরন্তরভাবে বুঝিয়ে চলেছিল। যাই হোক, সুখের কথা এইটা যে এই ভারতবর্ষের কথা কিন্তু যুক্তি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কেউ অগ্রাহ্য করতে পারেনি, সবাই মেনে নিয়েছিল। তার ফলে তারা বরাবর জামাতে ইসলামী গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার জন্য সওয়াল করে এসেছে এবং সঠিকভাবে বুঝেছিল যে বিএনপি জামাত জোট ক্ষমতায় এলে শুধু ভারতের নয় গোটা দেশের অমুসলিম সম্প্রদায়ের কাছে একটা ভীতির কারণ হয়ে দাঁড়াবে। এবং এই কঠিন পরিস্থিতিটা বাংলাদেশের এই 13-14 সালের কঠিন পরিস্থিতিটাই আবারও যেমন বাংলাদেশের স্বাধীনতার সময় আওয়ামী লীগের পাশে ছিল বাংলাদেশ, ঠিক তেমনি ভারতবর্ষ এই সময়ে আওয়ামী লীগের পাশে ছিল
এবং যার ফলে বাংলাদেশে শেখ হাসিনা সরকার আবার ক্ষমতায় আসে এবং আসার আলো হচ্ছে 2024 সাল পর্যন্ত, অর্থাৎ 2024 সালের জানুয়ারি পর্যন্ত পরপর চতুর্থবার শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে। এবং তারপর থেকে আমরা দেখেছি যে এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কিন্তু অতীব সুমধুর। এবং এই প্রক্রিয়াতেই বিশেষ করে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এলেন একাধিক চুক্তি বাংলাদেশের সঙ্গে, বিশেষ করে জল নিয়ে, বিশেষ করে সীমান্ত নিয়ে, বিশেষ করে নদী নিয়ে বিভিন্ন চুক্তি করেছেন, ব্যবসা বাণিজ্য নিয়ে চুক্তি করেছেন। এবং এই মুহূর্তে এখনও পর্যন্ত আমরা বলতে পারি ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একেবারে দাদা ভাইয়ের মতো এবং খুব একটা ভালো আত্মিক আন্তরিক সম্পর্ক, এই সম্পর্ক চলছে। আমরা বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক এখানেই শেষ করছি এবং সেই সঙ্গে বলে রাখি ঠিক পরের ভিডিওতেই আমরা আলোচনা করব এই দুই দেশের মধ্যে এত ভালো সম্পর্ক থাকলেও বেশ কিছু বিষয়ে দুই দেশের ভালো সম্পর্কের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিরোধিতার কারণগুলো কি কি সেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তার মধ্যে আপনারা সঙ্গে থাকবেন এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। পুরনো হয়ে থাকলে, ভালো লাগলে অবশ্যই মনে করে একটা লাইক দেবেন, কারণ আপনাদের লাইক আমাকে ভিডিও বানাতে অনুপ্রাণিত করে, শক্তি যোগায়। তাই আগামী দিনেও এইভাবেই আপনাদের সঙ্গে থাকবো এবং আমাদের প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমাদের সঙ্গে থাকবো। তোমরাও এইভাবেই আমার সঙ্গে থাকো। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।